উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য এখানে কিছু সাজেস্টিভ এসিকিউ দেওয়া হলো, এখান থেকে কিন্তু ঘুরিয়ে এমসিকিউ করেও আসতে পারে। আচ্ছা, প্রথম প্রশ্ন, কোএনজাইম বলতে কী বোঝো? আচ্ছা, উৎসেচকের প্রোটিন অংশের সঙ্গে যে অপ্রোটিন তাপ সহনকারী অংশটি শিথিল ও অস্থায়ীভাবে যুক্ত থাকে, যা উৎসেচককে বিশেষ সক্রিয়তা প্রদান করে, তাকে আমরা বলবো কোএনজাইম বা সহ উৎসেচক, যেমন এনএডি, এনএডিপি এগুলো। ঠিক আছে। প্রোস্থাটিক গ্রুপ আগের বার কিন্তু এমসিকিউতে এসছে, তাও বলি। প্রোস্থাটিক গ্রুপ হলো উৎসেচকের প্রোটিন অংশের সঙ্গে যে অপ্রোটিন অংশটি স্থায়ী এবং দৃঢ়ভাবে আবদ্ধ থাকে, যাকে সহজে উৎসেচকের থেকে পৃথক করা যায় না, তাকে আমরা বলছি প্রোস্থাটিক গ্রুপ। ঠিক আছে। আচ্ছা, এবার পরের প্রশ্ন হলো নিয়ন্ত্রক উৎসেচক কাকে বলে? যেসব উৎসেচক বিভিন্ন ধরনের বিপাকীয় সংকেত বুঝতে পারে এবং প্রয়োজনে সেই বিক্রিয়াপথকে নিয়ন্ত্রণ করতে পারে, তাকে আমরা বলবো নিয়ন্ত্রক উৎসেচক বা রেগুলেটরি উৎসেচক। ঠিক আছে, একদম সোজা। আচ্ছা, এখানে আরও দুটো জিনিস তোমরা জেনে নাও। অ্যাপো এনজাইম কাকে বলে, হলো এনজাইম কাকে বলে? উৎসেচকের প্রোটিন অংশকে বলে অ্যাপো এনজাইম। হলো উৎসেচক হলো উৎসেচকের প্রোটিন অংশ সঙ্গে কোফ্যাক্টর দুটো মিলিয়ে হয় হলো হলো এনজাইম। এবার আমরা আসি কাইল বোলাস। প্রথম থেকে বলা হয়েছে যে কাইল বোলাস এগুলো কিন্তু ইম্পর্টেন্ট, বোলাসটা ছাড়াও কাইল খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, কাইন কাকে বলবো? কাইন হলো পাকস্থলীর অর্ধ অ্যাসিড মিশ্রিত অর্ধপাচিত খাদ্যমণ্ডকে বলবো কাইম। ঠিক আছে, সেটা হাফ পরিপাক হয়েছে, ফুল হয়নি। যখন সম্পূর্ণ পরিপাক হয়ে গেছে, যখন ক্ষুদ্রান্তে পরিপাকের পরে, সেটা হলো কাইল। তাহলে তখন কি বলবো? ক্ষুদ্রান্তের পাচিত সরল শোষণযোগ্য ক্ষারধর্মী খাদ্য বিশেষকে বলা হচ্ছে কাইল। পাচিত হয়ে গেছে, হ্যাঁ, তাহলে শোষণের উপযোগী, আত্মিক অনুপযোগী, তাই না? আর বোলাস কি? বোলাস হলো খাদ্যবস্তু যখন আমরা গ্রহণ করার পর আমরা সেটা চিবোই, লালারসের সঙ্গে মিশ্রিত হয়, যখন মণ্ড আকারে হয়, যেটা গলার্ধকরণে আমাদের সুবিধা হয়, তাকেই কিন্তু বলে বোলাস। ঠিক আছে। এবার আমরা পড়ব মিসেল ও কাইলোমাইক্রন কাকে বলে। ক্ষুদ্রান্তের আমরা ফার্স্টে বলছি মিসেল। ক্ষুদ্রান্তের ক্ষারধর্মী পরিবেশে মনোগ্লিসারাইড, দীর্ঘতর ফ্যাটি অ্যাসিড, পিত্তলবণ, ভিটামিন ডি ও ই, সোডিয়াম কার্বনেট প্রভৃতির সংমিশ্রণে জলে দ্রাব্য যে ক্ষুদ্র ক্ষুদ্র স্নেহকণিকা উৎপন্ন হয়, তাকে আমরা বলছি মিসেল। আচ্ছা, এবার কাইলোমাইক্রন কাকে বলে? ট্রাইগ্লিসারাইড, ফসফোলিপিড, কোলেস্টেরলযুক্ত ফ্যাটি অ্যাসিড ও কিছু পরিমাণ প্রোটিন সহযোগে গঠিত ক্ষুদ্র ক্ষুদ্র স্নেহকণিকাকে বলা হয় কাইলোমাইক্রন। ঠিক আছে। পরের প্রশ্ন, লালারসের প্রধান অ্যামাইলোলাইটিক উৎসেচকের নাম। এটা হলো টায়ালিন বা স্যালাইভারি অ্যামাইলেজ। ঠিক আছে, টায়ালিন বা স্যালাইভারি অ্যামাইলেজ। আচ্ছা, সময় নেই সেজন্য লিখে দিতে পারলাম না, মুখে বলে দিচ্ছি। পাকরসের প্রধান প্রোটিওলাইটিক উৎসেচক। প্রোটিওলাইটিক মানে প্রোটিনকে ভাঙে, অ্যামাইলোলাইটিক মানে শর্করাকে ভাঙে। ঠিক আছে, প্রোটিওলাইটিক উৎসেচক এটা হলো পেপসিন। হ্যাঁ। আচ্ছা, আর যদি আমাদের বলা হতো যে অগ্নাশয় রসের প্রধান প্রোটিওলাইটিক উৎসেচক, সেটা হতো ট্রিপসিন। সেটা কি হতো? ট্রিপসিন। আচ্ছা, আরেকটা প্রশ্ন আছে যে এন্ডোপেপটাইডেজ কাকে বলে? এন্ডোপেপটাইডেজ হলো প্রোটিনের মাঝখানের পেপটাইড বন্ধনকে ভাঙে। ঠিক আছে, ট্রিপসিন, কাইমোট্রিপসিন এগুলো এক্সোপেপটাইডেজ, অ্যামাইনোপেপটাইডেজ, ডাইপেপটাইডেজ, ট্রাইপেপটাইডেজ এগুলো হলো এক্সোপেপটাইডেজ। হ্যাঁ, এটা এক্সট্রা প্রশ্ন, হ্যাঁ, এটা আমি দিতে ভুলে গেছি। পরের প্রশ্ন, আন্ত্রিক রসের অ্যামাইলোলাইটিক উৎসেচক। তাহলে আন্ত্রিক রসে কিন্তু আন্ত্রিক রস যদি বলি, তার মধ্যে কিন্তু তোমার অগ্নাশয় মানে যখন ক্ষুদ্রান্তে যায়, অগ্নাশয়ও রসও থাকে, বৃত্তরসও থাকে। আর যদি শুধু আন্ত্রিক রসের অ্যামাইলোলাইটিক উৎসেচক বলি, তাহলে ইন্টেস্টিনাল অ্যামাইলেজ। আর যদি ক্ষুদ্রান্তের অ্যামাইলোলাইটিক উৎসেচক বলে, তাহলে কিন্তু প্যানক্রিয়াটিক অ্যামাইলেজও যুক্ত হবে। হ্যাঁ। আচ্ছা, তাহলে ইন্টেস্টিনাল অ্যামাইলেজ, সুক্রেজ, তারপরে ল্যাকটেজ, মল্টেজ, আইসোমল্টেজ, আলফা 1,6 গ্লুকোসাইডেজ,
তাহলে এই সমস্ত কিছু কিন্তু আন্ত্রিক রসের অ্যামাইলোলাইটিক উৎসেচক, ঠিক আছে। পরের প্রশ্ন, নিষ্ক্রিয় পেপসিনোজেনের অ্যাক্টিভেটার কে, কী হবে না, অ্যাক্টিভেটার কে, অ্যাক্টিভেটার কী, ঠিক আছে। আচ্ছা, নিষ্ক্রিয় পেপসিনোজেনকে কে সক্রিয় পেপসিনে পরিণত করে? এটা হবে HCl বা হাইড্রোক্লোরিক অ্যাসিড। তাহলে পাকস্থলীর হাইড্রোক্লোরিক অ্যাসিড নিষ্ক্রিয় পেপসিনোজেনকে সক্রিয় পেপসিনে পরিণত করে। নিষ্ক্রিয় ট্রিপসিনোজেনকে সক্রিয় ট্রিপসিনে পরিণত করে হলো এন্টারোকাইনেজ। পরের প্রশ্ন, 1 কিলো ক্যালোরি বলতে কী বোঝো? আচ্ছা, 1 কেজি বা 1000 গ্রাম বিশুদ্ধ জলের উষ্ণতা 1 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন তাকে 1 কিলো ক্যালোরি বলা হয়। যদি 1 ক্যালোরি বলতো তাহলে 1 গ্রাম জলের উষ্ণতা 1 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন হতো, ঠিক আছে, ওটা 1 গ্রাম হবে। ক্যালোরি বললে যদি কিলো ক্যালোরি 1 কিলোগ্রাম হচ্ছে, ঠিক আছে। পরের প্রশ্ন, 1 কিলো ক্যালোরি কত কিলোজুল? 4.184 কিলোজুল। আরেকটা প্রশ্ন আসে, 1 কিলো ক্যালোরি কত জুল? তাহলে হবে 1 কিলো ক্যালোরি 4.184, তাহলে 4184 জুল। আচ্ছা, 1 কিলো জুল কত কিলো ক্যালোরি? এটা 0.239 বা 0.240 কিলো ক্যালোরি হবে, ঠিক আছে। তাহলে শারীরবৃত্তীয় খাদ্যের শারীরবৃত্তীয় শক্তিমূল্য বলতে কী বোঝো? এখানে খাদ্যেরটা লেখা নেই, খাদ্যেরটা অ্যাড হবে। আচ্ছা, কোনো প্রকার খাদ্যে দেহে পরিপাক, বিপাক এবং সম্পূর্ণ জারণের ফলে যে পরিমাণ তাপশক্তি উৎপন্ন হয় তার পরিমাণকে বলে ওই খাদ্যের শারীরবৃত্তীয় শক্তিমূল্য, ঠিক আছে। কারণ বিপাকে কিছু ক্যালোরি নষ্ট হতে পারে, কিছু পার্সেন্টেজ নষ্ট হতে পারে, পরিপাকে নষ্ট হতে পারে, তারপরে মানে যেই তাপশক্তিটা আর কি আলটিমেটলি পাওয়া যায়। আচ্ছা, SDA কি? ফার্স্টে SDA এর পুরো নাম বলি। SDA হলো স্পেসিফিক ডাইনামিক অ্যাকশন। আচ্ছা, SDA কি? SDA কোনো প্রকার খাদ্য গ্রহণের পর খাদ্যের উদ্দীপকধর্মী ক্রিয়ার জন্য মৌল বিপাকের ঊর্ধ্বে, মানে BMR এর থেকে বেশি, ঠিক আছে, মৌল বিপাকের ঊর্ধ্বে দেহে যে অতিরিক্ত তাপ উৎপন্ন হয় তাকে বলে SDA। তাহলে SDA কাকে বলছি? কোনো প্রকার খাদ্য গ্রহণের পর খাদ্যের উদ্দীপকধর্মী ক্রিয়ার জন্য মৌল বিপাকের ঊর্ধ্বে দেহে যে অতিরিক্ত তাপ উৎপন্ন হয় তাকে কিন্তু বলা হয় SDA, ঠিক আছে। আচ্ছা, তোমাদের ক্ষেত্রে কিন্তু তোমরা যে রেফারেন্স ওম্যান পড়েছো, এটা কিন্তু ICMR 2010 প্রদত্ত, সেটা কিন্তু লিখে দিতে হবে। কারণ ICMR 2020 যে রেফারেন্স ওম্যানের যে সংজ্ঞা দিয়েছে তাতে কিন্তু হাইট, ওয়েট, হ্যাঁ, BMI এগুলো সব চেঞ্জ হয়ে গেছে, সুতরাং সেটা কিন্তু হবে না। তো সেই জন্য রেফারেন্স আর রেফারেন্স ওম্যানটা কিন্তু তোমাদের বই থেকে তোমরা পড়বে। ICMR 2010 অনুযায়ী কোনো পুরুষ যার বয়স 18 থেকে 29 বছর, দৈহিক ওজন 60 কেজি, উচ্চতা 1.73 মিটার, BMI 20.3 এবং যিনি ব্যাধিমুক্ত ও কর্মক্ষম তাকে রেফারেন্স বলে। এই ব্যক্তি প্রতিদিন 8 ঘন্টা সময় মাঝারি পরিশ্রম কাজ করেন, অবসর সময় 8 ঘন্টা শয়নে, 4 থেকে 6 ঘন্টা বসে এবং 2 ঘন্টা হাঁটাহাঁটি, বিনোদনমূলক কাজ ও ঘরের কাজে ব্যয় করেন, তাকেই আমরা কি বলবো? রেফারেন্স বলবো। রেফারেন্স ওম্যান বলতে কি বোঝো? ICMR 2010 অনুযায়ী কোনো মহিলা যার বয়স 18 থেকে 29 বছর, দৈহিক ওজন 55 কেজি, উচ্চতা 1.61 মিটার, BMI 21.1 এবং যিনি সম্পূর্ণ রোগ ব্যাধিমুক্ত ও কর্মক্ষম, যিনি গর্ভবতী কিংবা স্তন্যদাত্রী নন, যিনি প্রতিদিন 8 ঘন্টা সময় শয়নে,
8 ঘন্টা সময় মাঝারি পরিশ্রম কাজ করেন। অবসর সময়ে 8 ঘন্টা শয়নে, 4 থেকে 6 ঘন্টা বসে এবং 2 ঘন্টা হাঁটাহাঁটি, বিনোদনমূলক কাজ ও ঘরের কাজে ব্যয় করেন এমন ভারতীয় নারীকে রেফারেন্স ওম্যান বলে। তাহলে 2020টা আমি দিয়ে দিচ্ছি এখানে। হ্যাঁ, আচ্ছা 15 নম্বর প্রশ্ন, মানুষের স্থায়ী দন্ত সংকেত দন্তসূত্র কী? আচ্ছা এখানে লিখেই দিয়েছি, কারণটা হঠাৎ করে মুখে বললে তোমরা বুঝতে অসুবিধা। I 2/2 মানে ইনসিজার 2/2, C 1/1 মানে এটা ক্যানাইন, PM প্রিমোলার 2/2 আর M 3/3। আচ্ছা আগের বার প্রশ্ন এসেছিলো ছেদকের সংখ্যা কত। আচ্ছা এইটা হলো তোমরা এই যে 2 বা এই যে ওপরের যেটা পড়ছো বা কিছু যাই পড়ছো ইন্টু 4 করে দিলে আমাদের কিন্তু সেই সংখ্যাটা কিন্তু বেরিয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা ইনসিজার এখানে দুটো এখানে দুটো, তার মানে এখানে দুটো এখানে দুটো, ইন্টু 4 করে দিলে 8টা ইনসিজার। তাহলে ক্যানাইন ইন্টু 4 করলে ক্যানাইন 4টা, এখানে 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 এখানে। আচ্ছা প্রিমোলার ইন্টু যখন 4 করব সেটা হবে 8টা, আর মোলার ইন্টু 4 করব তখন হবে 12টা। তখন যোগ করো, দেখো 32টা হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা এরপরে ওয়াটসং নালী কোথায় দেখা যায়? এটা কিন্তু অগ্ন্যাশয়ে দেখা যায় ওয়াটসং নালী। আচ্ছা ব্রুনারের গ্রন্থি, লিউবারকুনের গ্রন্থি, এগুলো যদি বলে সেগুলো কিন্তু সব ক্ষুদ্রান্তের অন্তর্গাত্রে দেখা যায়, ঠিক আছে। আচ্ছা পরের প্রশ্ন, ইনসুলিন কোথা থেকে খরিত হয়? ইনসুলিন অগ্ন্যাশয়ের আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সের বিটা কোষ থেকে খরিত হয়। আবার পরের প্রশ্ন, গ্লুকাগন কোথা থেকে খরিত হয়? গ্লুকাগন অগ্ন্যাশয়ের আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সের ডেল্টা কোষ থেকে, ডেল্টা বলছি, ইনসুলিন বিটা কোষ থেকে, আর গ্লুকাগন আলফা কোষ থেকে খরিত হয়। আর ডেল্টা কোষ থেকে খরিত হয় সোমাটোস্ট্যাটিন, 3টে হরমোন এগুলো। আর ইনসুলিন আর গ্লুকাগন কিন্তু পরস্পরে বিপরীত কাজ করে। ইনসুলিন ডায়াবেটিস রোগ নিয়ন্ত্রণ করে, রক্ত শর্করা নিয়ন্ত্রণ করে, ঠিক আছে। ইনসুলিনের অভাবে ডায়াবেটিস মেলিটাস হয়। আচ্ছা পরেরটা, ইসিএল কোথা থেকে খরিত হয়? এইসিএল পাকস্থলীর অক্সেন্টিক প্যারাইটাল কোষ থেকে খরিত হয়, অক্সেন্টিক প্যারাইটাল কোষ থেকে খরিত হয়। পরের প্রশ্ন, লাইপেজ উৎসেচকের অ্যাক্টিভেটরকে? আচ্ছা লাইপেজের অ্যাক্টিভেটর হলো কি? পিত্ত লবণ। পিত্ত লবণ হলো লাইপেজের অ্যাক্টিভেটর। পরে পিত্ত লবণের নাম আগের বার এসছে বোধহয় এমসিকিউতে। তাহলে সোডিয়াম টরোকোলেট আর সোডিয়াম গ্লাইকোকোলেট। পিত্তরঞ্জকের নাম বিলিরুবিন আর বিলিভাইডিন। পরের প্রশ্ন, জাতীয় পুষ্টি সপ্তাহ কবে পালিত হয়? 1 থেকে 7ই সেপ্টেম্বর। 1 থেকে 7ই সেপ্টেম্বর। প্রত্যেকটা জাতীয় পুষ্টি সপ্তাহে আলাদা থিম থাকে। বিশ্ব পুষ্টি দিবস সেটা হলো 28শে মে। বিশ্ব খাদ্য দিবস সেটা হলো 16ই অক্টোবর। বিশ্ব স্বাস্থ্য দিবস সেটা হলো 7ই এপ্রিল। 7ই এপ্রিল WHO প্রতিষ্ঠিত হয়, তাই ওই দিনটাই কিন্তু বিশ্ব স্বাস্থ্য দিবস বলা হয়। স্টিক ওয়াটার কাকে বলে? আচ্ছা এটা খাদ্য সংরক্ষণের প্রশ্ন। হ্যাঁ, চর্বিযুক্ত মাছকে হালকা সিদ্ধ করে চাপ দিলে মাছের দেহ থেকে যে তেল ও জলের মিশ্রণ বেরোয় তাকে বলা হয় স্টিক ওয়াটার। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন। ব্রাইনটা দিইনি, ব্রাইন আগের বার এসছে, তাও একটু ব্রাইনটা পড়ে রাখবে। হ্যাঁ আচ্ছা, সাদা ফল সংরক্ষণে কী ব্যবহৃত হয়? এটা হলো পটাশিয়াম মেটাবাইসালফাইড। রঙিন ফল সংরক্ষণে কী ব্যবহৃত হয়? এটা হলো সোডিয়াম বেনজয়েড বা বেনজোইক অ্যাসিড। পরেরটা, দুধ বর্জনের জন্য দায়ী উৎসেচক, এটা হলো লাইপেজ। পরের প্রশ্ন, হট স্মোকিংয়ের তাপমাত্রা 55 থেকে 80 ডিগ্রি সেন্টিগ্রেড। কোল্ড স্মোকিংয়ের ক্ষেত্রে 15 থেকে 25 ডিগ্রি সেন্টিগ্রেড। এফটিটি কি? এফটিটি হলো শিশুর বৃদ্ধির ব্যর্থতা জনিত সমস্যা। হ্যাঁ, এটা কিন্তু মা যদি বা যে যত্ন করছে শিশুকে, সে যদি অজ্ঞানবশত শিশুকে কম খাওয়ায় তাহলে তার বৃদ্ধির কিন্তু ব্যর্থতা দেখা যায়। তার অনেকগুলো সমস্যা, ওজন কম হওয়া বা কিছু, সেটাকে বলা হয় এফটিটি। এফটিটির পুরো নাম হলো ফেলিয়ার টু থ্রাইভ। আচ্ছা জিওআর আগের বার এসছে, জিওআরের পুরো নামটা পড়ে রাখবে, গ্যাস্ট্রো ইসোফেজিয়াল রিফ্লেক্স, ঠিক আছে। বাচ্চারা কিন্তু অনেক সময় কী করে, যে খাবারটা খায় সেটা খাবারটা কিন্তু উগরে ফেলে, বমি করে দেয়, তাই না? আচ্ছা আরও ভালো ভাষায় আছে, আমি আলোচনা করছি না যেহেতু আগের বার এসছে। কার্ডিয়াক স্ফিংটার কাকে বলে? আচ্ছা এই যদি পাকস্থলী হয়, এই যে পাকস্থলী, গ্রাসনালী
এবং পাকস্থলীর কার্ডিয়াক অংশ বা হৃদপ্রান্তের সংযোগস্থলে একটা পেশি বলয় থাকে। সেই পেশি বলয়কে আমরা কি বলছি? কার্ডিয়াক স্ফিংটার বলছি। আগেরবার পাইলোরিক স্ফিংটারটা এসেছিল, এবার একটু কার্ডিয়াক স্ফিংটারটা পড়ে রাখবে। আচ্ছা, টাইফয়েড রোগের জীবাণুর নাম হলো সালমোনেলা টাইফি, সালমোনেলা টাইফোসা, আর একটা সালমোনেলা টাইফিমুরিয়াম। ঠিক আছে, সালমোনেলা টাইফিটা বেশি ইম্পর্ট্যান্ট। পরেরটা, পেপটিক আলসারের জীবাণুর নাম হেলিকোব্যাক্টার পাইলোরি। যখন এখানে আর প্রশ্ন দিইনি, পেপটিক আলসার কিন্তু ও ব্লাড গ্রুপদের বেশি হয়। NSAID নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্ল্যামেটরি ড্রাগ যারা গ্রহণ করে তাদের ক্ষেত্রে পেপটিক আলসার হওয়ার সম্ভাবনা বেশি থাকে। ঠিক আছে।